আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন এবং আমি আজকে কথা বলবো কোন সময় প্রেগন্যান্সির কোন আলট্রাসোনোগ্রাফিটি করতে হয়, তার সিগনিফিকেন্স কি এবং আমরা কি দেখে থাকি সাধারণত এই আলট্রাসোনোগ্রাফিগুলোতে। আচ্ছা, প্রথমেই আসি যে প্রথমে একটা রোগী কনসিভ করার পরে সাধারণত যখন তার মাসিকের ডেটটি পার হয়ে যায় 3-4 দিন পরে, যখন সে একটা টেস্ট করে ইউরিন টেস্ট করে দেখে যে পজিটিভ এসেছে, তো তারপরে তার কখন আলট্রাসোনোগ্রাফি করা উচিত। যে মাসিকের যে ডেটে আপনার মাসিক হওয়ার কথা ছিল সেই মাসিকের ডেটটা মিস হয়ে গেছে, তার যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটের ঠিক 15 দিন পরে আপনারা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন। সেখানে অবশ্যই বাচ্চা যদি হেলদি প্রেগন্যান্সি হয় এবং হেলদি প্রেগন্যান্সিতে ফিটাল পোল এবং হার্টবিট দুটোই দেখা যাবে। যদি কিনা না দেখা যায় তাহলে ডাক্তার সাহেব আপনাকে বলে দেবে যে আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার একটা রিস্ক্যান করবেন। তো এই আলট্রাসোনোগ্রাফিটাকে আমরা বলে থাকি ফার্স্ট ট্রাইমিস্টারের আলট্রাসোনোগ্রাফি, এবং এটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে ডেটিং স্ক্যান। তো এই স্ক্যানের সিগনিফিকেন্সটা কি? এই স্ক্যানে আমরা সাধারণত দেখে থাকি যে রুগীটির কি একটি প্রেগনেন্সি নাকি মাল্টিপল প্রেগনেন্সি, মানে একটা নাকি টুইন নাকি ট্রিপলেট। দেন জায়গা মানে ফিটাসটা বা জেস্টেশনাল স্যাকটা ঠিক জায়গায় বসেছে কিনা। যদি ঠিক জায়গায় না বসে থাকে তাহলে আমাদের একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। তারপরে তার আদার্স কোনো প্যাথোলজি আছে কিনা, আইদার ইউটেরাস অথবা ওভারিয়ান, এবং বাচ্চাটির হার্টবিট ঠিক মতো এসছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদের সব কিছু দেখা লাগে। আচ্ছা, এরপরে আসেন সেকেন্ড যে স্ক্যানটা, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে এনটি স্ক্যান, যেটা আমরা সাধারণত 11 থেকে 14 সপ্তাহের মধ্যে করে থাকি। কাদের জন্য এটা ইম্পর্টেন্ট? যারা আফটার 35 ইয়ার্স আছেন, যে মহিলারা, তাদের জন্য কিন্তু এনটি স্ক্যান অবশ্যই সিগনিফিক্যান্ট বলবো। কারণ আফটার 35 দেখা যাচ্ছে যে কনজেনিটাল অ্যানোমালি সম্পন্ন বাচ্চা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে, জেনেটিক অ্যাবনর্মালিটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। সো যাদের বয়স 35-এর উপরে বা 40 বছরের পরে যারা মা হচ্ছেন, তারা অবশ্যই 11 থেকে 14 সপ্তাহের মধ্যে একটা এনটি স্ক্যান করায় নেবেন। এনটি স্ক্যানে সাধারণত আমরা বাচ্চার ঘাড়ের পিছনে যে ফোল্ডেডটা থাকে, নোকাল ট্রান্সলুসেন্সির থিকনেসটা নিয়ে থাকি, যেটা 4 মিলিমিটার পর্যন্ত নর্মাল। 4 মিলিমিটার ঊর্ধ্বে যদি হয় তাহলে এটাকে আমরা একটু হাই রিস্ক বলে থাকি। এটা কিন্তু এক ধরনের স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্টে সাধারণত আমরা বলে থাকি হাই রিস্ক বা লো রিস্ক। এর মানে এটা না যে আপনার বাচ্চার নোকাল ট্রান্সলুসেন্সির থিকনেসটা বেশি মানেই যে আপনার বাচ্চার ডাউন সিনড্রোম হয়ে যাবে বা অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালি হবে, সেটা কিন্তু না। আমরা কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে শুধু হাই রিস্ক বা লো রিস্কই বলতে পারি। সেম অ্যাজ ডাবল মার্কার, ডাবল মার্কারেও কিন্তু এটা স্ক্রিনিং টেস্ট। তাহলে কনফার্মেটরি টেস্ট কোনটা আপনাদের কোশ্চেন থাকতে পারে। তো কনফার্মেটরি টেস্ট হচ্ছে অ্যামনিওসিনথেসিস। অ্যামনিওসিনথেসিসের জেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি এই বাচ্চার কোন জেনেটিক অ্যাবনর্মালিটিসটি আছে। সুতরাং নোকাল ট্রান্সলুসেন্সি বেশি আসা মানে বা এনটি স্ক্যানে এটা হাই সিগনিফিকেন্স হওয়া মানেই যে আপনার বাচ্চার ওই সমস্যাটি আছে তা না। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমাদের এটা করতে হয় যে এটা রিস্কটি আছে কিনা। রিস্ক থাকলে আমরা অবশ্যই অ্যামনিওসিনথেসিসের জন্য প্রিফার করে দেই, রোগীটাকে বলে দেই যে আপনি এটা একটা অ্যামনিওসিনথেসিস করে শিওর হতে হবে। আচ্ছা, এরপরে যেটি ইম্পর্টেন্ট স্ক্যান সেটি হচ্ছে অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানটি সাধারণত আমরা 18 থেকে 24 সপ্তাহের মধ্যে করার জন্য বলি রোগীদের। মোর প্রিফারেবলি আমি বলবো যে 20 থেকে 22 সপ্তাহে করাটা খুবই ভালো একটা রেজাল্ট আসে অ্যানোমালি স্ক্যানের। অ্যানোমালি স্ক্যানটা মোটামুটি সবারই করা উচিত, না করলেও যে খুব বেশি সমস্যা হবে তা না, কারণ আমরা আলট্রাসোনোগ্রাফিতে যদি গ্রস কোনো অ্যানোমালি থাকে তাহলে দেখতে পারবো। আর অ্যানোমালি স্ক্যানে বাচ্চার সমস্ত পার্টস ওয়েল ডেভেলপড হয়ে যায়, প্রত্যেকটা পার্ট ভিজিবল থাকে এবং আমরা প্রত্যেকটা পার্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে কোনো পার্টে তার কোনো সমস্যা আছে কিনা। অ্যানোমালি স্ক্যানের ক্ষেত্রেও আমার ভিউয়ার্সরা জিজ্ঞাসা করেন যে ম্যাডাম, অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট কি রিলায়েবল, অ্যানোমালি স্ক্যানে ভুল হতে পারে কিনা। সো অ্যানোমালি স্ক্যানে হচ্ছে আমি অ্যানাটমিক্যাল পার্টগুলো দেখতেছি বাবুর। তো তার যদি গ্রস কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট থাকে, যেমন ব্রেন, কিডনি, হার্ট, লাংস, লিভার, তার যে গাট, তার ইউরিনারি ব্লাডার অথবা
তার যে অন্যান্য যে সিস্টেম আছে সেগুলার দেখতে পারবো আমি, তার যে লিম্ব মানে হাত পা, তার ফেসিয়াল কোনো অ্যানোমালি, যে দেখা যাচ্ছে তালু কাটা বা ঠোঁট কাটা, তার চোখের সমস্যা, ব্রেনের কোনো পার্টের সমস্যা, এটা কিন্তু স্পষ্ট দেখা যায়, গ্রস অ্যানোমালি। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা যদি থাকে সেটা কিন্তু অ্যানোমালি স্ক্যানে ডিটেক্ট করা যাবে না। গ্রস অ্যানোমালি মানে ডিফেক্ট থাকলে সেটা আমরা অ্যানোমালি স্ক্যানে ধরে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট স্ক্যান সেটি হচ্ছে গ্রোথ স্ক্যান। গ্রোথ স্ক্যানটা সাধারণত আমরা করে থাকি 28 থেকে 32 সপ্তাহের মধ্যে। গ্রোথ স্ক্যানে এসে এবার আমরা ফিটাল ওয়েট, তার এএফআই, তার যে কালার ডপলার করে অনেক সময় দেখা লাগতে পারে যে বাচ্চা সঠিক পরিমাণে অক্সিজেন পাচ্ছে কিনা বা মার শরীর থেকে পুষ্টিটা পাচ্ছে কিনা, এবং তার কোনো ধরনের আইইউডিআর আছে কিনা। যদি থাকে, এই 7 এবং 8 মাসের যে সময়টি, যে 28 থেকে 32 সপ্তাহ, এর মধ্যে আমরা কিন্তু কারেকশন করে ফেলতে পারি। আইদার তার কোনো সমস্যা বা সাপ্লিমেন্ট দিয়ে আমাদেরকে মায়ের যে শরীরটা, বডিটাকে ঠিক করা লাগে বা ফিটনেসটাকে আমাদের এনহ্যান্স করা লাগে যাতে বাবুটি ভালো থাকে। সো এই ডেটিং স্ক্যান, এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, গ্রোথ স্ক্যানের কিন্তু সিগনিফিকেন্স আছে, এবং চিকিৎসকের কাছে গেলে কিন্তু চিকিৎসকরা সাধারণত আপনাদেরকে বলে দিবে যে এটা স্ক্যানটা একটু করে নিয়ে আসেন। আমরা সাধারণত সাধারণ আল্ট্রাসোনোগ্রাফি লিখে থাকি, কিন্তু এটা হচ্ছে এটার তাৎপর্য। আর শেষের দিকে যদি গ্রোথ স্ক্যানে কোনো সমস্যা না থাকে, শেষে আমরা 36 সপ্তাহ দিকে একবার আসতে বলি রোগীকে, যে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট করে তার ডেলিভারিটাকে, যে লাস্ট যে স্ক্যানটা ফিটাল ওয়েলবিং স্ক্যান, যেটা 36 সপ্তাহ বা 37 সপ্তাহের দিকে আমরা করে থাকি, যে তার ডেলিভারিটা প্ল্যান করা। তার প্রেজেন্টেশনটা যদি সঠিক ইয়েতে থাকে, স্যাফালিক প্রেজেন্টেশন থাকে, তাহলে আমরা তাকে নর্মাল ডেলিভারির জন্য এনহ্যান্স করি বা এনকারেজ করে আমরা ডেলিভারি প্ল্যানটা করে ফেলি, যে কোন সময় তার ব্যথা উঠতে পারে বা কোন সময়ের মধ্যে ব্যথা না উঠলে আমাদের সিজারিয়ান সেকশনে যাওয়া উচিত। তা অবশ্যই তার পানির মাপটা কেমন আছে, বাচ্চার ওজনটা কত আছে, এই বিষয়গুলোও আমাদেরকে একটু খেয়াল রাখতে হতে পারে। সো আমাদের দেশে আসলে মনে করা হয় যে আল্ট্রাসোনোগ্রাফি মানে হচ্ছে জেন্ডারটা রিভিল্ড করবে ডাক্তার, কিন্তু এটা আসলে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট সিগনিফিকেন্স আছে প্রত্যেকটা আল্ট্রাসোনোগ্রাফি। আমরা যে আল্ট্রাসোনোগ্রাফিতে শুধুমাত্র বাচ্চা কি হবে সেটা দেখি তা না, এটা হচ্ছে সব থেকে আনইম্পর্টেন্ট জিনিস যে বাচ্চার জেন্ডারটা কি। এবং আমাদের দেশে আপনারা জানেন এখন এটা নিষেধ রিভিল্ড করা, আমাদের উপর একটা আইনগত বাধ্যবাধকতা আছে, যার কারণে কিন্তু আমরা এটা বলতে পারি না। কিন্তু বাচ্চার আদার্স যে বিষয়গুলো, একটা সুস্থ বাচ্চা জন্মদান করা বা যাতে একটা সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, এই জন্য আল্ট্রাসোনোগ্রাফির গুরুত্ব অপরিসীম। আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই কিন্তু পেটের বাচ্চা কেমন আছে এটা খুব ভালোভাবে দেখতে পারি, এবং এটা হচ্ছে মোস্ট রিলায়েবল টেস্ট। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং কোন আল্ট্রাসোনোগ্রাফির কি সিগনিফিকেন্ট বা কি কতটুকু গুরুত্ব সেটাও হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।